সময়টা 1943। বার্মার জঙ্গলে গাড়ি থেকে নেমে স্বাধীনতা সংগ্রামী এক বীর নেতা তার ড্রাইভারকে নিয়ে তাদের ক্যাম্প ছেড়ে একটু দূরে চলে আসেন। ট্রেনিং, সেনাদল বৃদ্ধি ও অস্ত্র ভাণ্ডার বাড়ানোর প্রয়োজন, এই সমস্ত ব্যাপারের জন্য সুরক্ষিত গভীর জঙ্গলে তাদের ক্যাম্পের পরিধি বাড়ানোর প্রয়োজন। হঠাৎ ড্রাইভারের চোখ যায় কয়েক হাত দূরের একটা ঘন ঝোপে। তিনি দেখতে পান একটা বন্দুকের নল তাক করা হয়েছে তার নেতার দিকে। রাইফেল লোড হতে 2-1 সেকেন্ড সময় লেগেছে। তার মধ্যেই ওই ড্রাইভার তার নেতাকে তার শরীর দিয়ে আড়াল করে ওই রাইফেলের দিকে পিঠ দিয়ে দাঁড়ান। সঙ্গে সঙ্গে রাইফেল গর্জে ওঠে। পিঠে 3-3টি গুলি লেগে তিনি লুটিয়ে পড়েন মাটিতে। বেশ কয়েক ঘন্টা পরে যখন ক্যাম্পের খাটে তিনি চোখ খোলেন, দেখতে পান তার প্রিয় নেতা চিন্তিত মুখে তার দিকে তাকিয়ে আছেন। তার জ্ঞান হতেই তার প্রিয় নেতা তার কপালে হাত রেখে বলেন, কেমন আছো কর্নেল? ড্রাইভার কিচ্ছু বুঝতে না পেরে তাকিয়ে থাকেন। তার নেতা তখন তাকে বলেন, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তোমার বীরত্ব, সাহসিকতায় আমি অভিভূত। তাই আজ থেকে তোমার উপাধি কর্নেল, কর্নেল নিজামুদ্দিন। আহত ড্রাইভারের প্রতি কৃতজ্ঞ এই নেতা আর কেউ নন, আমাদের সকলের স্বপ্নের স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। কর্নেল নিজামুদ্দিন প্রথমে ছিলেন ব্রিটিশ পুলিশের একজন সেনা। 1901 সালে উত্তরপ্রদেশের আজমগড়ের ঢাকুয়া নামের এক গ্রামে জন্ম হয় তার। তার নাম আসলে সাইফুদ্দিন। তার পিতা রেঙ্গুনে একটি রেস্টুরেন্ট চালাতেন। তিনি তার মায়ের সাথে থাকতেন গ্রামের বাড়িতে। 20 বছর বয়সে যুবক সাইফুদ্দিন ব্রিটিশ পুলিশে যোগ দেন। তখন তিনি ভাবতেও পারেননি যে বিধাতা তার হাতে এমন একজন যুগনায়কের প্রাণ রক্ষার দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যে নায়কের ছবি কোনো নোটে নয়, আঁকা থাকবে মানুষের হৃদয়ে। ভালোই চলছিল তার জীবন। হঠাৎই তিনি একদিন এক ব্রিটিশ ঊর্ধ্বতন অফিসারের সাথে কিছু ব্রিটিশ পুলিশের কথোপকথন শুনতে পান। খুব সম্ভবত বাজেট নিয়ে কোনো কথা চলছিল তাদের। কথায় কথায় ব্রিটিশ ওই অফিসারকে ভারতীয় সেনার বাজেট কমিয়ে দেওয়ার কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, এমন ভারতীয় সেনা হাজার হাজার পাওয়া যায় এদেশে জন্তু জানোয়ারের মতো। তারা মরলেও ব্রিটিশ সরকারের কিচ্ছু যায় আসে না, কিন্তু মালবাহী খচ্চরগুলো দিয়ে ব্রিটিশ সেনার রসদ পৌঁছে দেওয়ার কাজ হয়। তাই ভারতীয়দের বাজেট থেকে কেটে ওই অর্থ খচ্চর আর গাধার জন্য খরচ করা হবে। ভারতীয়দের প্রতি এমন অপমানজনক কথা শুনে সাইফুদ্দিনের মাথায় রক্ত উঠে যায়। তিনি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ওই অফিসারকে গুলি করেন। খবর প্রচার হওয়ার আগেই তিনি উঠে বসেন সিঙ্গাপুরগামী জাহাজে। সিঙ্গাপুর পৌঁছানোর পর তিনি নিজের নাম বদলে নিজামুদ্দিন করে নেন। উপলব্ধি করেন যে ব্রিটিশ পুলিশে কাজ করে তিনি কত বড় ভুল করেছেন। ভারতীয়দের পশুর থেকেও নিম্নমানের ভাবা ব্রিটিশদের থেকে তিনি তার দেশকে স্বাধীন করার প্রতিজ্ঞা করেন এবং নেতাজির আজাদ হিন্দ ফৌজে যোগ দেন। নিজামুদ্দিনকে নেতাজির ড্রাইভার নিযুক্ত করা হয়। নেতাজিকে সে সময় নানান কারণে গাড়িতে একা বিভিন্ন জায়গায় যেতে হতো। সে সময় নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন ব্রিটিশের সব থেকে বড় শত্রু। নেতাজিকে মারার জন্য ব্রিটিশ সেনা, ব্রিটিশ গোয়েন্দারা চারিদিকে গুপ্তচর ছড়িয়ে ফাঁদ পেতে রাখত। এমনই একদিন বিশেষ কিছু কারণবশত
নেতাজি নিজামুদ্দিনকে সঙ্গে নিয়ে বার্মার জঙ্গলে তাদের ক্যাম্প থেকে বেশ কিছুটা দূরে চলে আসেন। হঠাৎই নিজামুদ্দিনের চোখে পড়ে নেতাজির উপর রাইফেল তাক করা। তিনি নেতাজিকে তার শরীর দিয়ে আড়াল করে রাইফেলের দিকে পিঠ দিয়ে দাঁড়ান। মুহূর্তের মধ্যেই গর্জে ওঠে রাইফেল। নেতাজিকে বাঁচাতে নিজের প্রাণের বলিদান দেওয়ার মতো এত বড় পুণ্য কর্মের সুযোগ শত জন্মের কর্মফলে হয়তো একবার পাওয়া যায়। তিনটি গুলি লেগে তিনি আজ সেই পুণ্যের অধিকারী হয়েছেন। এ সেবা বড় গর্বের সেবা, বড় অহংকারের সেবা। কিন্তু নেতাজির হাত যার মাথায়, মাত্র 3টি বুলেট তার আয়ু কেড়ে নেবে কি করে? জ্ঞান ফিরলে তিনি দেখেন তার নেতাজি, তার আদর্শ নেতাজি চিন্তিত হয়ে তার পাশে দাঁড়িয়ে। এই বীরের সাহস পরাক্রম দেখে নেতাজি তাকে কর্নেল উপাধি দেন। এরপর তিনি 4 বছর নেতাজির সঙ্গে ছিলেন, নেতাজির সব থেকে বিশ্বস্ত দেহরক্ষী ও ড্রাইভার হিসেবে। নেতাজির প্রতিটা মুহূর্তে, দেশে হোক বা বিদেশে, জাপান থেকে ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া বা কম্বোডিয়াতে তিনি নেতাজির ছায়া হয়ে সর্বক্ষণ আগলে রেখেছেন তার প্রাণের নেতাজিকে। 1945 সালে যখন আজাদ হিন্দ ফৌজ ভেঙে দেওয়া হয়, কর্নেল নিজামুদ্দিন আজবুল নিশাকে বিবাহ করে রেঙ্গুনেই থেকে যান। সেখানে তিনি ড্রাইভারের চাকরি নেন। 1969 সালে তিনি ভারতে ফিরে আসেন এবং তার পুরনো পৈতৃক বাড়িতে বসবাস করতে শুরু করেন। নেতাজির এই বিশ্বস্ত দেহরক্ষী প্লেন দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর ঘটনাকে কোনো দিনই সত্যি বলে মেনে নেননি। তিনি ছিলেন নেতাজির জীবিত থাকার জলজ্যান্ত সাক্ষী। তিনি বলেন, 1945-এর আগস্ট মাসে যখন রেডিওতে নেতাজির মৃত্যু সংবাদ প্রচার হয়, তখন তিনি বার্মার জঙ্গলে নেতাজির সাথে বসে ওই খবর শুনছিলেন। নেতাজির জীবিত থাকার সপক্ষে তিনি আরও বলেন, 20 আগস্ট 1947-এ বার্মার সিটাং নদীতে তিনি নেতাজিকে শেষবারের মতো নৌকাতে তুলে দেন। নেতাজি সেখান থেকে জাপান চলে যান। কর্নেল বলেন, তিনি সেদিন নেতাজির সাথে যেতে চাইলে নেতাজি তাকে ফিরে যেতে বলেন। নেতাজি তাকে বলেন, স্বাধীন ভারতে তোমার সাথে আবার দেখা হবে কর্নেল। তারপর তিনি তার প্রিয় নেতাজির নৌকাকে দিগন্তে মিলিয়ে যেতে দেখেন। অপেক্ষা করতে থাকেন তার নেতাজির জন্য, কিন্তু নেতাজির সাথে আর কোনো দিন দেখা হয়নি তার। 3 পুত্র ও স্ত্রীকে নিয়ে কর্নেল থাকতেন আজমগড়ের তার সেই পুরনো জরাজীর্ণ বাড়িতে। সরকারি কোনো সাহায্য তো দূরের কথা, ভারত সরকার কোনোদিন মেনেই নেয়নি যে তিনি নেতাজির এত কাছে ছিলেন। অবশ্য এটাতে অবাক হওয়ার কিছু নেই। স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেসের সাথে না থাকলে স্বাধীন দেশে উপযুক্ত সম্মান পাওয়া যাবে না, এটা তিনি কিভাবে জানবেন? তিনি দেশ স্বাধীন করার লক্ষ্য নিয়ে নেতাজির সাথে ঝাঁপিয়ে পড়েন। মিথ্যা মিটিং মিছিল করে আখের গোছানো তার উদ্দেশ্য ছিল না। যে দেশে নেতাজি তার যোগ্য সম্মান পাননি, সেখানে এই দেশ তার সহযোদ্ধাকে কিভাবে সম্মান দেবে? 2014-তে একবার প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে গিয়ে তার পা স্পর্শ করে আশীর্বাদ নেন। তারপরে 2017-তে তিনি ব্যাংকে অ্যাকাউন্ট করতে গিয়ে সকল ব্যাংক কর্মীর নজরে চলে আসেন। নজরে চলে আসার কারণ তার বয়স। হ্যাঁ, নেতাজির দীর্ঘায়ু আশীর্বাদপ্রাপ্ত এই বীরের বয়স তখন 116 বছর। 6 ফেব্রুয়ারি 2017 কর্নেল নিজামুদ্দিন 116 বছর 3 মাস বয়সে
ইহলোক ত্যাগ করে চলে যান। এত বড় আত্মত্যাগ, দেশভক্তি, সর্বোপরি প্রাণের পরোয়া না করে নেতাজির জীবন রক্ষক এই স্বাধীনতা আন্দোলনকারী 1969 থেকে ভারতে থাকলেও ছিলেন সম্পূর্ণ অবহেলিত। হয়তো স্বাধীনতা আন্দোলনে নেতাজির সঙ্গ দেওয়াটাই ছিল তার বড় অপরাধ। হয়তো জাতীয় পতাকা হাতে খাদি পরে ভারত ছাড়ো বলে শান্তিপূর্ণ মিটিং মিছিল তিনি মেনে নিতে পারেননি। তিনি বিশ্বাস করেছিলেন রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার কথা। অবহেলিত এই বীর তার ভগ্ন কুটিরের নাম রেখেছিলেন হিন্দ ভবন। টালির চালে সব সময় উড়ত ভারতের জাতীয় পতাকা। আজও তার হিন্দ ভবনে 24 ঘন্টা গর্বের সাথে মাথা উঁচু করে তার ও তার প্রাণের নেতাজির বীরত্বের সাক্ষী বহন করে চলেছে তার স্বপ্নের স্বাধীন ভারতের জাতীয় পতাকা।